সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই জানিয়ে দেব প্রধান প্রধান শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। উপজেলা নির্বাচনে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণ থেকে বিরত থাকতে কঠোর অবস্থানে বিএনপি। দলীয় আদেশ অমান্য করে কেউ ভোটে অংশ নিলে বহিষ্কার করা হবে। বিএনপির হাইকমান্ড থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারে জানাবো মামলায় সাজা প্রদানের পর বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে সরকারের প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাবো দলীয় নির্দেশ না মেনে নির্বাচন করার ঘোষণা দিলেন প্রতিমন্ত্রীর ভাই। এদিকে দ্বন্দ্ব গ্রুপিং ও সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য রোধে কঠোর হচ্ছে বিএনপি। বিএনপিকে ইতিমধ্যেই ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রাজপথে আন্দোলন জোরদার এবং দলীয় কোন্দল নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করারও উদ্যোগ নেওয়া হয়েছে। এবারে থাকছে আগামীর উন্নয়নে দুর্নীতির চক্র ভাঙতে হবে। স্বাধীনতার পর গত 50 বছরে রাজনৈতিক ক্ষেত্রে যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। এ সময় দেশের সফলতা যেমন চোখে পড়ার মতো তেমনি স্থায়ী ছিল দুর্নীতিও। উন্নতি আর দুর্নীতি দুটো পাশাপাশি এগিয়ে গেছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। কেন ইরানের ইস্পাহান শহরকে টার্গেট করে হামলা করল ইসরায়েল? নানা জল্পনার শেষে অবশেষে ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির গুরুত্বপূর্ণ পরমাণু ও সামরিক ঘাঁটি শহরে এসব হামলা চালানো হয় বলে জানা গেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। উপজেলায় বিএনপির কেউ ভোট করলে আজীবন বহিষ্কার। উপজেলা নির্বাচনে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণ থেকে বিরত রাখতে কঠোর অবস্থানে বিএনপি। দলীয় আদেশ অমান্য করে কেউ ভোটে অংশ নিলে বহিষ্কার করা হবে। বিএনপির হাইকমান্ড এই সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকরা প্রার্থীদের সঙ্গে কথা বলে দলের এমন নির্দেশনার কথা জানান। একই সঙ্গে কেন্দ্রের সিদ্ধান্ত উপেক্ষা করে ভোটে অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও প্রার্থীদের স্মরণ করিয়ে দেওয়া হয়। জানানো হয়, ভোটে গেলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আজীবন বহিষ্কার করা হবে। এছাড়া বৃহস্পতিবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের ভার্চুয়াল বৈঠক হয়। সেখানে বাকি ধাপের উপজেলা নির্বাচনে যাতে দলীয় কোনো নেতা অংশ না নেন সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংগঠনের সম্পাদকদের নির্দেশনা দেয় হাইকমান্ড। নির্দেশনা পেয়ে তারা কাজগুলো ইতিমধ্যেই শুরু করেছেন। আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এবং তাদের মিত্র রাজনৈতিক দলগুলো। নেতারা জানান, নির্দেশ অমান্যকারী নেতাদের বিষয়ে কোনো ধরনের ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলীয় ফোরামে। ইতিমধ্যে এমন সিদ্ধান্ত পৌঁছে দেওয়া হয়েছে তৃণমূলে। পাশাপাশি নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক পদধারী নেতাদের দেওয়া হয়েছে সতর্কবার্তা। কেউ যেন সরকারের পাতানো ফাঁদে জড়িয়ে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করে সেজন্য তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ বাড়িয়েছেন কেন্দ্রীয় নেতারা। এমন পরিস্থিতিতে কেউ নির্বাচনে অংশ নিলে কিংবা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নেতাকর্মীদের কারাগারে ঢুকাতে বেপরোয়া সরকার ফখরুল। মামলায় সাজা প্রদানের পর বিএনপি নেতাকর্মীদের জামিন দেওয়াকে সরকার প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি। ফখরুল ইসলাম বলেন, জামিন নামঞ্জুর করে কারান্তরীণ করতে বেপরোয়া হয়ে উঠেছে সরকার। এরই অংশ হিসেবে বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব সহ কজন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। হাবিবুর রশিদ হাবিব, মাকসুদ হোসেন এবং মোহাম্মদ আরিফ হাসানকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোয় গভীর নিন্দা প্রকাশ করেন তিনি। বিবৃতিতে ফখরুল ইসলাম বলেন, 7ই জানুয়ারি প্রহসনমূলক নির্বাচনের পর আওয়ামী লীগ শাসক গোষ্ঠী জোরালোভাবে শুরু করেছে বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের উপর অবর্ণনীয় জুলুম নির্যাতন। সরকার তাদের ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে দেশব্যাপী বিরোধী দল ও মতের মানুষকে ঘায়েল করতে লাগামহীন গতিতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়েরের মাধ্যমে আদালতকে দিয়ে ফরমায়েশি সাজা দিচ্ছে। বিএনপির মহাসচিব বলেন, বিরোধী দলগুলো নেতাকর্মীদের উপর জুলুম চালানোর উদ্দেশ্যই হচ্ছে বিরোধী দলগুলো যেন আওয়ামী লীগ সরকারের স্বেচ্ছাচারী অনুশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস না পায়। তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে আওয়ামী লীগ শাসক গোষ্ঠীর পরাজয় বরণ করতে হবে। আওয়ামী লীগ দুঃশাসনের মূলোৎপাটন ঘটাতে জনগণ দৃঢ়প্রতিজ্ঞ। ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাই কমিশনারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি রাজনৈতিক কৌশল নিয়ে সারা কুকের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। বৈঠক শেষে কোনো পক্ষই সাংবাদিকদের সঙ্গে কথা বলেনি। তবে বৈঠকের পর ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দের সঙ্গে সারা কুকের একটি হাস্যজ্জ্বল ছবি দেখা যায়। এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক হয়েছে। রিজভী বলেন, ভারতের সহায়তা নিয়েই সরকার দেশের গণতন্ত্রকামী জনগণকে বন্দী করে রেখেছে। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের মানুষের হৃদয়ের ভাষা বুঝতে পারেননি। আপনারা শুধু পার্শ্ববর্তী দেশকে খুশি করার জন্য কথা বলেন। আপনারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেন না, মত প্রকাশের স্বাধীনতা দেন না। এজন্য জনগণের সমস্ত নাগরিক স্বাধীনতা, নাগরিক অধিকার আপনারা কুক্ষিগত করেছেন। আজকে দেশের আইন আদালত, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব সবকিছুই আপনাদের হাতের মুঠোয়। দলীয় নির্দেশনা না মেনে নির্বাচন করার ঘোষণা দিলেন প্রতিমন্ত্রীর ভাই। আসন্ন উপজেলা নির্বাচনে স্বজনপ্রীতির বিষয়টি বন্ধ করতে দলীয় সংসদ সদস্য, মন্ত্রীদের সন্তান এবং আত্মীয়রা কেউ এই নির্বাচনে প্রার্থী হতে পারবে না বলে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সরকারের এই নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার কারণে যে কেউ প্রার্থী হতে পারছেন। তবে এই নির্দেশ উপেক্ষা করে গাজীপুর শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়। তিনি গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলীর বড় ভাই। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার বিভিন্ন পর্যায়ে কয়েক হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মত বিনিময় শেষে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন তিনি। জামিল হাসান গাজীপুর ৩ আসনে টানা 5 বারের সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী রহমত আলীর ছেলে। তিনি 2018 এবং 2024 সালে সংসদ নির্বাচনে গাজীপুর ৩, শ্রীপুর ও গাজীপুর সদরের আংশিক আসনে সংসদ সদস্য নির্বাচিত করার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচনে অংশ নেননি। সবশেষ সংসদ নির্বাচনে প্রার্থিতা ঘোষণা দিয়ে মনোনয়নপত্র কিনেছিলেন তিনি। পরে তার ছোট বোন ও তৎকালীন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমানা আলীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। প্রার্থিতা ঘোষণা করার সময় বিপুল সংখ্যক নেতাকর্মীর উদ্দেশ্যে জামিল বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি অংশগ্রহণ করবার সিদ্ধান্ত নিয়েছি। বাসায় বসে সিদ্ধান্ত কোনো গণতান্ত্রিক চর্চা নয়। উত্তরার বাসায় নয়, শ্রীপুরের মানুষের ভাগ্যের সিদ্ধান্ত শ্রীপুরের মাটিতেই দিতে হবে। এ বিষয়ে অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় বলেন, আমি 4টি শর্তে নির্বাচনে অংশ নেব। এর মধ্যে রয়েছে, আমার কোনো কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে আক্রমণ করবে না, শতভাগ নির্বাচনী আচরণ বিধি মেনে নির্বাচন করব, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব এবং আমাদের প্রত্যেককে দলের মধ্যে যে বিভাজন সৃষ্টি হয়েছে তা সংসদ নির্বাচনে যাদের সঙ্গে বিভাজন সৃষ্টি হয়েছে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব। এদিকে আওয়ামী লীগের সূত্র জানিয়েছে, নির্বাচনে এমপি মন্ত্রীরা হস্তক্ষেপ করতে পারবে না, মাইম্যান সৃষ্টি করতে পারবে না। যারা নিকট আত্মীয়দের দিয়ে নির্বাচন করাতে চাচ্ছে তাদের তালিকা করা হচ্ছে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দ্বন্দ্ব, গ্রুপিং ও সিনিয়র নেতাদের কুরুচিপূর্ণ মন্তব্য রোধে কঠোর হচ্ছে বিএনপি। বিএনপিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রাজপথে আন্দোলন জোরদার ও দলীয় কোন্দল নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করারও উদ্যোগ নেওয়া হয়েছে। দলীয় কোন্দল নিরসন, নেতায় দ্বন্দ্ব, গ্রুপিং, বিভাজন, সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য রোধে কঠোর হচ্ছে বিএনপি। মূল দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনে বিশৃঙ্খলাকারী নেতাদের লাগাম টেনে ধরতে চায় দলটি। একই সঙ্গে নেতাকর্মীদের জবাবদিহিতির আওতায় আনতে চায় হাইকমান্ড। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। এছাড়া উপজেলা নির্বাচনে দলের কেউ অংশ নিলে ব্যবস্থা নেবে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর দলীয় কোন্দল, নেতায় দ্বন্দ্ব, গ্রুপিং, বিভাজন ও সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে দলটিতে বেড়েছে বিশৃঙ্খলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাদের নামে চালানো হচ্ছে নানা অপপ্রচার। যুগান্তরকে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়েছে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এসব ঘটনায় বিব্রত কেন্দ্রীয় নেতারা। এসব অপপ্রচারকারীদের শনাক্তকরণের জন্য কয়েকজন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দিয়েছেন হাইকমান্ড। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে কঠোর অবস্থানে। কেউ কাউকে হেয় করে কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। কেন ইরানের ইস্পাহান শহরকে টার্গেট করল ইসরায়েল? নানা জল্পনা শেষে অবশেষে ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির গুরুত্বপূর্ণ পরমাণু ও সামরিক ঘাঁটি শহরে এসব হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। দেশটির ইস্পাহান শহরে এ হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও দেশটির ইস্পাহানে বিস্ফোরণের খবর দিয়েছে। এমন পরিস্থিতিতে তেহরান, ইস্পাহান, সিরাসহ বেশ কয়েকটি এলাকায় বিমান চলাচল স্থগিত করা হয়েছে। এখন প্রশ্ন হলো, ইস্পাহান শহরকেই কেন টার্গেট করা হলো?
ইরানের ইস্পাহান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর। শহরটিতে সামরিক গবেষণা এবং উন্নয়নের সাইট এবং ঘাঁটি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এছাড়া নিকটবর্তী নাতাঞ্জ শহরে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ সাইটগুলোর অবস্থান রয়েছে। এজন্যই হয়তো এই শহরটিকে হামলা করার জন্য বেছে নিয়েছে। এদিকে ইরানের মহাকাশ সংস্থার একজন মুখপাত্রের বরাতে কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য এখনও জানা যায়নি। গত শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ড্রোন এবং পাল্টা হামলার হুমকি দেয় নেতানিয়াহু প্রশাসন। যদিও বৃহত্তর সংঘাত এড়াতে এমন আচরণ না করতে অনুরোধ করে পশ্চিমা দেশগুলো, শেষ পর্যন্ত সেই অনুরোধ রাখেনি তেল আবিব। নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ মার্কিন সিনেটরের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে ইরানের ভূখণ্ডে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার খবর দেওয়া হয়। এখন পর্যন্ত চলমান এই হামলায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এমনকি পাল্টা এই হামলার দায় এখনও স্বীকার করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এদিকে শনিবার রাতে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলে ইরানের হামলার প্রতিশোধ নিতে নানান ছক করছে পশ্চিমাদের ভরকেন্দ্র আমেরিকা। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বলছে, ইসরায়েলের উপর ইরানের হামলার পর তারা এখন ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের দিকেই নজর দিচ্ছে। ইসরায়েল অবশ্য ইতিমধ্যেই তার মিত্রদের প্রতি তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। মূলত ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ গত বছরের অক্টোবরে শেষ হয়েছে। এই নিষেধাজ্ঞাগুলো ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য। তবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ তাদের নিষেধাজ্ঞা বজায় রেখেছে এবং বিভিন্ন সময়ে নতুন নিষেধাজ্ঞা যুক্ত করেছে।